আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ায় ড্রোন হামলায় ৫ ইরানপন্থী যোদ্ধা নিহত। এরপর জানিয়ে দেব জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ পাল্টাপাল্টি দোষারোপ। এদিকে একের পর এক প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে কেন? এরপর জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াতে সাবমেরিন ও বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দেব উত্তেজনার মধ্যে সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ওয়াশিংটনের। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ইউক্রেনের অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সিরিয়ায় ড্রোন হামলায় ৫ ইরানপন্থী যোদ্ধা নিহত। সিরিয়ার পূর্বাঞ্চলের ইরাক সীমান্তের কাছে একটি গাড়িতে ড্রোন হামলায় ইরানপন্থী ৫ যোদ্ধা নিহত হয়েছেন। রোববার ১১ আগস্ট অঞ্চলটির দুটি নিরাপত্তা সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি সূত্র জানিয়েছে হামলাটি ড্রোন দিয়ে পরিচালিত হয়, তবে ড্রোনটি কোনো সামরিক বাহিনীর ছিল না তা নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয় সূত্রটি বলেছে চেকপয়েন্টে স্থান পরিবর্তন করার পর এটি যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। ইরাকের সঙ্গে সিরিয়ার পূর্ব সীমান্তের বিস্তীর্ণ এলাকাগুলো ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীরা নিয়ন্ত্রণ করে। তারা দেশটির গৃহযুদ্ধের সময় সিরিয়ার সশস্ত্র বাহিনীর পক্ষে লড়াই করেছিল। বর্তমানে সীমান্তটি চোরাচালানের কেন্দ্রস্থল। এখান দিয়ে যেখানে ইরাক থেকে সিরিয়ায় অস্ত্র আনা হয় এবং অন্যান্য পণ্য ইরাকে পাঠানো হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ড্রোন হামলার অভিযোগ পাল্টাপাল্টি দোষারোপ। ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারে আগুন লাগার ঘটনায় একে অপরকে দোষারোপ করছে কিয়েভ ও মস্কো। রবিবার এ অগ্নিকাণ্ড ঘটে। ২০২২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর একদিন পরই বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নিয়ে নেন রুশ সেনারা। ইউক্রেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রটিতে তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়া বা পরমাণু সুরক্ষায় খারাপ প্রভাব পড়েছে এমন কিছু শনাক্ত করা যায়নি। বিদ্যুৎ কেন্দ্রটিতে মস্কোর নিয়োজিত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ বলেন, বার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রামে আজ সোমবার দেওয়া এক পোস্টে দেখা গেছে কুলিং টাওয়ারে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তিনি ও জাপোরিজিয়া অঞ্চলে মস্কোর নিযুক্ত গভর্নর ইয়েভজেনি বালিটস্কি এ ঘটনার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে দায়ী করেছে। একের পর এক প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে কেন? ঠিক ১০ বছর ৩ মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন প্রতিবেশী সব দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন তিনি। এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বারবার বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। এই নীতিটারই পোশাকি নামকরণ করা হয়েছে নেইবার ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে। এবং দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছেন নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভই এটা। অন্যভাবে বললে ভৌগোলিকভাবে যারা ভারতের চেয়ে দূরে, তাদের চেয়ে দক্ষিণ এশিয়ার ঘরের কাছের প্রতিবেশীদের সম্পর্ককে ভারত বেশি গুরুত্ব দেবে এবং তাদের স্বার্থকে প্রাধান্য দেবে। এটাই হলো নেইবার ফার্স্টের সার কথা। তবে মুখের কথা একটা জিনিস, বাস্তবেও যে সব সময় মোদী সরকারের কাজে তার প্রতিফলিত দেখা গেছে তা কিন্তু নয়। পশ্চিমের বন্ধুরা যেমন অনেক সময়ই দিল্লির কাছে দৃশ্যত বেশি গুরুত্ব পেয়েছে, দিল্লিকে অনেক বেশি মাথা ঘামাতে হয়েছে চীনকে নিয়েও। মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াতে সাবমেরিন ও বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে একটি গাইডেড মিসাইল সাবমেরিন এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী দ্রুত প্রেরণের নির্দেশ দিয়েছেন।
রবিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে এক ফোনালাপের পর অস্টিন এই নির্দেশ দেন। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্টিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর শক্তি ও সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। ইউএসএস জর্জিয়া নামে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন জুলাই মাসে ভূমধ্যসাগরে অবস্থান করছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সাবমেরিন মোতায়েনের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়া বিরল। এদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই এশিয়া প্যাসিফিকে অবস্থান করছিল। এটি মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই রণতরীতে F-35 এবং FA-18 যুদ্ধবিমান রয়েছে। এই নির্দেশনার পেছনে মূল কারণ ছিল গাজায় ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের হুমকি। উত্তেজনার মধ্যে সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র ৩ বছর পর সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০২১ সালে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদির হামলার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু ক্ষেপণাস্ত্র বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম বিক্রি শুরু করবে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে। এই পরিস্থিতিতে বাইডেন সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৫ সালে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সেনাবাহিনী আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করেছিল। সেই হামলায় বহু শিয়া জনগোষ্ঠীর সাধারণ নাগরিক নিহত হন। ফলে ২০২১ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন সরকার। তবে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথিদের সঙ্গে সৌদির যুদ্ধবিরতির পর সৌদি আরবের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ হয়। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র বিক্রির নীতি সংশোধন করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ইউক্রেনের অভিযান। রাশিয়া রোববার দাবি করে তারা তুরস্কের পশ্চিমাঞ্চলে ইউক্রেনের অগ্রগতি থামিয়ে দিয়েছে। এগুলোর কয়েকটি জায়গা রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরে। প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরোক্ষভাবে শনিবারের শেষের দিকে স্বীকার করেন, কিয়েভের বাহিনী গত ৬ দিনে তাদের লড়াই রাশিয়ার ভেতরে নিয়ে গেছে। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সৈন্যরা সাজোয়া যানসহ শত্রুদের ভ্রাম্যমাণ দলের রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেছে। রাশিয়া বলে, তারা ইউক্রেনীয় সীমান্ত থেকে ২৫ এবং ৩০ কিলোমিটার দূরে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে টোলপিনো এবং ওভসোচি কোলোদেজ গ্রামের কাছে ইউক্রেনের অগ্রযাত্রাকে আটকে দিয়েছে। জেলেনস্কি তার রাতের টেলিভিশন ভাষণে যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলে ঠেলে দেওয়ার জন্য ইউক্রেনের চলমান সামরিক পদক্ষেপের কথা স্বীকার করেন, কিন্তু এ যুদ্ধ অন্য জায়গাও চলতে থাকে।